আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে। আজকে আমরা এই টপিকের উপর থিওরি শিখব, এমসিকিউ শিখব, সৃজনশীল শিখব, ওভারঅল সব কিছুই শিখব। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমেই এই পড়ন্ত বস্তুর যে তিনটি সূত্র রয়েছে এই তিনটি সূত্র নিয়ে কথা বলবো। এই তিনটি সূত্র যিনি দিয়েছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। এটি এমসিকিউতে আসতে পারে, তো মনে রেখো। তো এর প্রথম সূত্র কী ছিল দেখো, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তো শিক্ষার্থীরা দেখো, এই বিনা বাধায় পড়ন্ত বস্তু কি? বিনা বাধায় পড়ন্ত বস্তু হচ্ছে এমন একটি পড়ন্ত বস্তু যেই পড়ন্ত বস্তুকে তার পড়ার সময় কেউ কোনো বাধা দিচ্ছে না। এই পড়ার সময় কেউ কোনো বাধা দিচ্ছে না, এটা দ্বারা আসলে কি বোঝায়? আমি যদি এই মার্কারকে এখান থেকে ছেড়ে দেই, আমি দেখছি মার্কারকে কেউ কোনো বাধা দিচ্ছে না, সে বিনা বাধাই পড়ছে, কিন্তু এই মার্কার আসলে বিনা বাধায় পড়ছে না। মার্কার যখন নিচে পড়ছে তাকে এই যে আমার চারপাশে যে বাতাস রয়েছে, এই বাতাস তার ঘর্ষণ বলের মাধ্যমে এই মার্কারকে বাধা দিচ্ছে, যার কারণে মার্কার যদিও নিচে পড়ছে কিন্তু মার্কারের পড়তে কিছুটা অসুবিধা হচ্ছে। সে পড়ার সময় বাতাসের কারণে ঊর্ধ্বমুখী কিছুটা বল অনুভব করছে। অর্থাৎ বিনা বাধায় পড়ন্ত বস্তু তখনই হবে যখন সে পড়ার সময় বাতাস তাকে কোনো রকম বাধা দিবে না, ইভেন বাতাস ছাড়া অন্য কেউ তাকে কোনো রকম বাধা দিবে না, তখনই সে বিনা বাধায় পড়ন্ত বস্তু হবে। লক্ষ্য করো, আমি যদি এখান থেকে এই মার্কার এবং এই টিস্যু ছেড়ে দিই, এই গ্যালিলিওর প্রথম সূত্র অনুসারে বা পড়ন্ত বস্তুর প্রথম সূত্র অনুসারে কি হওয়ার কথা ছিল যে এই মার্কার এবং টিস্যু দুটা একই সাথে পড়বে, ঠিক আছে? কিন্তু লক্ষ্য করো, আমি যদি এই দুটাকে ছেড়ে দেই তাহলে হবে কি, এই মার্কার আগে পড়বে এবং টিস্যু পরে পড়বে। কিন্তু এই সূত্র অনুসারে তো এরকম হওয়ার কথা ছিল যে বস্তুর ভর যাই হোক না কেন দুইটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো, এই সূত্রে কিন্তু ভরের কথা উল্লেখ নেই যে যার ভর বেশি হবে সে আগে পড়বে, যার ভর কম হবে সে পরে পড়বে, এরকম কোনো কথাই নেই। অর্থাৎ ভর যাই হোক না কেন, ঠিক আছে, দুইটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু আমরা বাস্তব জীবনে সেই জিনিসটা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ বাস্তব জীবনে আমাদের চারপাশে বাতাস রয়েছে আর বাতাসের ঘর্ষণ বিদ্যমান। এই ঘর্ষণের কারণে যদি আমরা বাস্তব জীবনে কোনো একটা বস্তুকে ফালাই, সে আসলে বিনা বাধায় পড়ন্ত বস্তু হয় না, ঠিক আছে? বাট এই যে সূত্র, এই সূত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সেই বস্তুগুলো বিনা বাধায় পড়ন্ত বস্তু হবে। এটা সাধারণত ল্যাবে ছাড়া করা সম্ভব নয়, ঠিক আছে? অর্থাৎ এই মার্কার এবং টিস্যু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে না, বা এই মার্কার আর টিস্যু এই দুটাকে যদি আমি ছেড়ে দিই, এই মার্কার আগে ফ্লোরে পৌঁছাচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে এরা বিনা বাধায় পড়ন্ত বস্তু নয়, ঠিক আছে? এই বিনা বাধায় পড়ন্ত বস্তু না হওয়ার কারণে এই টিস্যুর উপর ঘর্ষণ, টিস্যুর উপর আসলে বাতাস বেশি জোর খাটাইতে পারে, এই জন্য টিস্যু পরে এই মার্কারের উপর বাতাস কম জোর খাটাইতে পারে, কারণ হচ্ছে এর হচ্ছে ভর বেশি, এই জন্য এই আগে চলে যায়, ঠিক আছে? আর যদি এমন হতো যে এই যে আমার যে এই চারপাশে কোনো রকম বাতাসের ঘর্ষণ নেই বা অন্য কোনো প্রকার ঘর্ষণ নেই, সেই ক্ষেত্রে এই মার্কার এবং টিস্যু দুইটা একই সাথেই নিচে পড়তো, ঠিক আছে? এটা আসলে ল্যাবে করা সম্ভব। অর্থাৎ প্রথম সূত্রটা তোমরা বুঝতে পারছো যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো, এটা কোথায় আসতে পারে? এটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? তোমরা এই প্রথম সূত্রটাকে মুখস্থ করো, কারণ এটা এমসিকিউতে আসতে পারে। এরপর দেখো দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ ধরো কোনো একটা বস্তু পড়তিছে নিচে, ঠিক আছে, উপরের থেকে নিচে পড়তিছে, এখন তার যে বেগটা হবে ওই বেগটা হবে তার সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় বাড়লে বেগ বাড়বে, ঠিক আছে? সময় আরও বাড়লে বেগ আরও বাড়বে। কি অনুসারে বাড়বে? সমানুপাতিক হারে বাড়বে। এই জন্য দেখো এখানে একটা কন্ডিশন দিয়ে আছে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই যে চিহ্নটাকে ইজ প্রপোর্শনাল টু বলা হয়। দেখো, যদি ভি ইজ প্রপোর্শনাল টু টি হয়, এইটা যদি কন্ডিশন হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি, ভি অন ভাগ ভি টু সমান টি অন ভাগ টি টু, বা ভি টু ভাগ ভি অন সমান টি টু ভাগ টি অন। দেখো, এই যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কোনটি এই গ্যালিলিওর দ্বিতীয় সূত্র, ঠিক আছে? কোনটি গ্যালিলিওর দ্বিতীয় সূত্র নির্দেশ করে? শিক্ষার্থীরা এমসিকিউতে এই জিনিসটা অপশানে থাকতে পারে, ঠিক আছে? তো তোমরা এটাকে মাথায় রাখো। এটা কিভাবে হলো দেখো, তাহলে ভি সমান যদি টি হয়, তাহলে আমি লিখতে পারি না ভি অন সমান টি অন, আবার লিখতে পারি না ভি টু সমান টি টু। যদি ভি ইজ প্রপোর্শনাল টু টি হয়, তাহলে আমি ভি ওয়ান সমান টি ওয়ান লিখতে পারি, ভি টু সমান টি টু লিখতে, ভি ওয়ান ইজ প্রপোর্শনাল টু টি ওয়ান লিখতে পারি, ভি টু ইজ প্রপোর্শনাল টু টি টু লিখতে পারি।
তাহলে আমি এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে কি হয়, V2 ভাগ V1 সমান T1 ভাগ T2, ঠিক আছে। এই দুটাকে ভাগ করে দিলে এটা পাই, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আর কিছু না, এই জিনিসটা এই পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র বা গ্যালিলিওর দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তো এটাকে মনে রাখো, কারণ এটা এমসিকিউতে দিতে পারে। আবার অনেক সময় এটা ম্যাথ করার জন্য লাগে, কিন্তু এই সূত্রের ম্যাথ আসলে এমনিই করা যায়, ঠিক আছে। এই সূত্রের ম্যাথ আসলে মানে সূত্র ছাড়াই করা যায়। যদি আমি তোমাদেরকে বলি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর যদি সময় 3 গুণ হয়, যদি সময় 3 গুণ হয় তাহলে বেগ কয় গুণ হবে, তোমরা বলবে বেগও 3 গুণ হবে। এই সূত্র দিয়েও সেই 3 গুণই হবে, কিন্তু আসলে এইটার ক্ষেত্রে তো সূত্র দেওয়ার আসলে সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজনই পড়ে না, ঠিক আছে। বাট এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এইটা বা এইটা বা এটা যেটাই বলো না কেন, বা এইটাও বলতে পারো, এটা এমসিকিউতে আসতে পারে। অর্থাৎ এগুলোকে তোমরা খাতায় লিখে রাখো বা মনে রাখো, যেটা করবো না কেন করো। এরপরে দেখো, এখন আমরা কথা বলবো পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র নিয়ে। তৃতীয় সূত্র কি, স্থির অবস্থান থেকে, দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বিনা বাধায় যদি কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়ে, তার যে দূরত্ব হবে, সেই যে দূরত্বটা অতিক্রম করবে, সেই দূরত্বটা হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক। দেখো আমরা দেখেছি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় পর যে বেগ অর্জন করে বা বেগ লাভ করে, সেই বেগ তার সময়ের সমানুপাতিক, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আর এটা হচ্ছে তৃতীয় সূত্র, ঠিক আছে। তোমাকে যদি বলে এই পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র কি, তুমি যদি বলো H ইজ প্রপোর্শনাল টু T স্কয়ার, এইটুক বললেও হবে, ঠিক আছে। এখন দেখো যদি এইটা হয়, দেখো এইটার ক্ষেত্রে আমরা কি সূত্র পেয়েছিলাম, V2 ভাগ V1 সমান T2 ভাগ T1, এটা পেয়েছিলাম না এই সূত্রের ক্ষেত্রে। আর এই সূত্রের ক্ষেত্রে কি পাবো, দেখো H2 ভাগ H1 সমান T2 স্কয়ার ভাগ T1 স্কয়ার। দেখো এইটা এমসিকিউতে আসতে পারে, যে ধরো তোমাকে কয়েকটা সূত্র দিয়ে, সেই সূত্রের মধ্যে এইটাও আছে, দিয়ে বললো কোনটি পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। দেখো তুমি তো পড়ছো এই যে এইটা বা এইটা, কিন্তু তোমাকে এমসিকিউ অপশন এসবের কিছুই না দিয়ে দিল এইটা, ঠিক আছে। তো তুমি কোনটা দেখাবা, এইটা দেখাবা, কারণ এইটাও যে কথা, এইটাও ঠিক সেম কথা, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা এই সূত্রের আলোকে কিছু ম্যাথ করব, ঠিক আছে। এই সূত্রের আলোকে কিছু ম্যাথ করব। তো শিক্ষার্থীরা, এখন আমরা একটা এমসিকিউ সলভ করব। এমসিকিউটি দেখো, বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা গ্যালিলিওর যে তৃতীয় সূত্র ছিল, সেই সূত্র থেকে আমরা কি শিখছি, H ইজ প্রপোর্শনাল টু T স্কয়ার। এই সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, H2 ভাগ H1 সমান T2 স্কয়ার ভাগ T1 স্কয়ার। এই সূত্রটা তো আমরা গ্যালিলিওর তৃতীয় সূত্র বা পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র থেকে পেয়েছিলাম। দেখো এখানে এই প্রশ্ন দেওয়ার পর 4টা অপশন দেওয়া আছে, এখন আমাদের এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। আর সেক্ষেত্রে এটি কিন্তু এমসিকিউ, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এটা দ্রুত করতে, আর ক্যালকুলেটরের মাধ্যমে করতে। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলো। তো আমরা ধরে নেই H1 সমান হচ্ছে 50 মিটার, আর T1 সমান ধরে নিলাম 5 সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই T2। দেখো আবার এখানে দেয়া আছে H2 সমান হচ্ছে দেয়া আছে 72 মিটার, আর T2 হচ্ছে আমাদেরকে বের করতে হবে। দেখো এই যে সূত্র রয়েছে, সূত্রে 4টা তথ্য দেওয়া আছে, 4টার মধ্যে 3টাই হচ্ছে আমরা জানি না, মাত্র হচ্ছে একটা, সেই একটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে বের করব। দেখো এখানে লক্ষ্য করো যে প্রশ্নে বলা আছে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। এখন দেখো এখানে আমাদেরকে প্রথম 5 সেকেন্ডে কত মিটার গেছে সেটা বলে দিছে, কে গেছে, এই বিনা বাধায় পড়ন্ত কোনো একটা বস্তু। এখন এইখানের আমাদের যে দূরত্ব বলে দিছে আর হচ্ছে সময় বের করতে বলছে। এরকম হতে পারতো যে আমাদেরকে এইখানের পরের সময় বলে দিচ্ছে এবং দূরত্ব বের করতে বলছে, ঠিক আছে, এভাবে কোশ্চেন হতে পারতো। তো এখন যেভাবে হয়েছে সেই অনুসারে আমরা এখন উত্তরটা করে ফেলি। দেখো এই সূত্রে এখন জাস্ট এই মানগুলো বসাবো। দেখো H2 এর মান কত, H2 এর মান হচ্ছে 72, H1 এর মান কত, H1 এর মান হচ্ছে 50, T2 এর মান কত, T2 এর মান হচ্ছে আমরা বের করব, আর T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 5, তো 5 এর উপর স্কয়ার। তো আমরা যদি এগুলোর এই পাশে নিয়ে আসি তাহলে এর কি হচ্ছে, T2 স্কয়ার সমান 72 ভাগ 50 গুণ হচ্ছে 25, এই 5 এর উপর স্কয়ার করলে 25 হয়। দেখো
এটা করলে কত হয় একটু ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। এটা কিন্তু তোমাদের দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত, তা নাহলে কিন্তু এই এমসিকিউ যে কটা আছে 25 মিনিটে শেষ করতে পারবো না, ঠিক আছে। তাহলে হচ্ছে 36 হয়, ঠিক আছে। এটা করলে 36 হয়। তাহলে T2 স্কোয়ার যদি 36 হয় তাহলে T2 সমান কত হবে, √36 সমান হচ্ছে 6, অর্থাৎ উত্তর হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে একটা এমসিকিউ প্রশ্নের উত্তর গেল। এখন আমরা আরেকটা এমসিকিউ করব। মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 5 সেকেন্ডে 25 মিটার পথ অতিক্রম করে, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটি হচ্ছে, এই প্রশ্নটির মানে হচ্ছে যে শুধুমাত্র 6তম সেকেন্ডে ওই বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 5 সেকেন্ডে 25 মিটার যায়, আর 6 সেকেন্ড বা 6তম সেকেন্ডে কত দূরত্ব যায়। দেখো, আমরা যে গ্যালিলিও তৃতীয় সূত্র দেখেছি সেটা হচ্ছে H2 ভাগ H1 সমান T2 স্কোয়ার ভাগ T1 স্কোয়ার। এই সূত্র দ্বারা আমরা বের করতে পারবো হচ্ছে 0 থেকে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এই সূত্রের মাধ্যমে আমরা 0 থেকে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো, আর 0 থেকে 5তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব দিয়ে আছে। দেখো, যখন ওই বস্তুটা পড়া শুরু করছে, ওই পড়া শুরু যখন করবে তখন হচ্ছে 0 সেকেন্ড, ওই 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে গেছে হচ্ছে 25 মিটার, এটা দিয়ে আছে। আর যখন পড়া শুরু করবে, ওই পড়া শুরু করার পরের থেকে 6তম সেকেন্ড পর্যন্ত যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটা আমরা এই সূত্রতে বের করব। প্রথম 6 সেকেন্ডে একটা বস্তু যত দূর গেছে তার থেকে যদি প্রথম 5 সেকেন্ডে একটা বস্তু যত দূর গেছে সেই দূরত্বকে বিয়োগ করি, তাহলে আমরা 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পাবো না? অবশ্যই পাবো। তো আমরা সেই প্রসেসেই যাব। তো আমরা এই সূত্রের মাধ্যমে হচ্ছে 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। দেখো, এখানে আমরা H1 এর মান জানি, H1 এর মান হচ্ছে 25 মিটার, এই যে T1 এর মান হচ্ছে 5 সেকেন্ড, T2 এর মান হচ্ছে 6 সেকেন্ড, কারণ হচ্ছে আমরা প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। আর H2 এর মান হচ্ছে আমরা বের করবো, এটা আমরা জানি না। তো এখন এই যে তথ্যগুলো, এই 3টা তথ্য তো আমরা জানি, এই 3টা তথ্য এই সূত্রে বসিয়ে আমরা H2 এর মান বের করবো। দেখো H2 এর মান কীভাবে বের করি, H2 ভাগ H1 এর মান হচ্ছে 25 সমান T2 হচ্ছে 6, তাহলে 6 এর উপর স্কোয়ার, T1 হচ্ছে 5, তো 5 এর উপর স্কোয়ার, তাহলে কী দাঁড়াচ্ছে H2 সমান 36 ভাগ 25 গুণ 25, এই 25 হচ্ছে এই 25 পিছিয়ে আসলো, তাহলে এই 25 কাটা, তাহলে H2 সমান 25 মিটার। তো দেখো 0 থেকে 5 সেকেন্ডে আমরা কি পেয়েছিলাম যে 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব H1 সমান হচ্ছে 25 মিটার, আর 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব H2 সমান হচ্ছে 36 মিটার। এটাই তো পেলাম। তাইলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি ডেল এইচ দেই, ডেল এইচ সমান H2 মাইনাস H1 সমান 36 মাইনাস 25 সমান হচ্ছে 11 মিটার। এটাই হচ্ছে নির্ণয় উত্তর, যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। লক্ষ্য করো, তোমরা কিন্তু অনেকে ভুল করতে পারো, তোমরা ভাবতে পারো যে 6 সেকেন্ড মানে হচ্ছে 0 থেকে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তোমাদেরকে যদি বলতো প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সেক্ষেত্রে তোমরা হচ্ছে বের করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের নির্ণয় উত্তর হতো এই 25, কিন্তু তোমাদেরকে এটা না বলে এখানে কিন্তু 6 সেকেন্ডে বলছে, এক্ষেত্রে কিন্তু উত্তর হবে 11। এসব দিকে তোমরা একটু সচেতন থেকো যাতে তোমাদের অঙ্কে ভুল না হয়। এটা হচ্ছে তোমাদের নির্ণয় উত্তর। আমরা এখন আরও অনেক ম্যাথ করব, সূত্র দেখব, তো সবাই দেখতে থাকো। তো শিক্ষার্থীরা, তোমরা এই যে সমতলে চলমান বস্তুর ক্ষেত্রে v সমান u প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো কিন্তু তোমরা সবাই পারো, ঠিক আছে। এই সূত্রগুলো কখন কাটবে? এই সূত্রগুলো তখন কাটবে যখন একটা বস্তু সমতল বরাবর যাবে, ঠিক আছে। সমতল হচ্ছে আমাদের এই যে রাস্তা আছে, বা আমাদের এই মাটির উপর দিয়ে যেসব যাবে বা ভূমির উপর দিয়ে যাবে, সেই সব বস্তুর ক্ষেত্রে হচ্ছে এই যে এই সূত্রগুলো। এখন এই পড়ন্ত বস্তু কোনগুলো? যেই বস্তুগুলো হচ্ছে এই অভিকর্ষ ত্বরণের প্রভাবে উপরের থেকে নিচেই পড়ে, এই যে পড়ন্ত বস্তু, এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলোই শুধু এ কে হচ্ছে জি দ্বারা এবং এস কে হচ্ছে এইচ দ্বারা রূপ চেঞ্জ করে দেবা, ঠিক আছে। দেখো এই সূত্রটাই এটাই পড়ন্ত বস্তুর সূত্র, শুধুমাত্র এই এর জায়গায় হচ্ছে জি বসাবা, ঠিক আছে। এটাই পড়ন্ত বস্তুর সূত্র হবে যদি শুধুমাত্র এই এস জায়গা জি বসাও আর এই এস এর জায়গা এইচ বসাও, ঠিক আছে। এটাই পড়ন্ত বস্তুর সূত্র হয়ে যাবে যদি এস এর জায়গা এইচ বসাও আর যে এ আছে এর জায়গায় জি বসাও, বুঝছো? এটাই পড়ন্ত বস্তুর সূত্র।
এই যে দেখছো শুধুমাত্র এ জায়গা জি আর এইচ এর জায়গা হচ্ছে সরি এস এর জায়গা হচ্ছে এইচ। আর একটা জিনিস লক্ষ্য রাখবা সেটা হচ্ছে, দাঁড়াও আমি এটা একটা মুছে দেওয়ার পর বুঝাচ্ছি। যে কোন একটা বস্তু যখন এই উপরের থেকে নিচে পড়বে, ঠিক আছে, কোন একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে তখন জি হচ্ছে পজিটিভ, আর যখন কোন একটা বস্তুকে নিচের থেকে উপরের দিকে দিবা তখন হচ্ছে জি এর মান নেগেটিভ। অর্থাৎ কোন একটা বস্তু যখন নিচের থেকে উপরে যাবে তখন এই ভি সমান হবে ইউ মাইনাস জিটি, ঠিক আছে। যখন কোন একটা বস্তু নিচের থেকে উপরে যাবে তখন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, মানে এই জি এর জায়গায় শুধুমাত্র এইখানে তো জি আছে, যখন কোন একটা বস্তু নিচের থেকে উপরে যাবে তখন এই জি এর মান জি এর আগে নেগেটিভ দিবা। দেখো কিভাবে হয়েছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2, এই জি এর আগে নেগেটিভ এইচ, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। বুঝছো কীভাবে হয়েছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক একইভাবে এই ক্ষেত্রে এই সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইসব এই মাইনাস কোন ক্ষেত্রে কাটবে, এই যে দেখো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে ধরো 1 2 3, এই তিনটা হচ্ছে যখন কোন একটা বস্তু উপরের থেকে নিচেই পড়বে, এই যে এই তিনটা যখন কোন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে তখন হচ্ছে এই তিনটা, যখন কোন একটা বস্তু নিচের থেকে উপরে যাবে বা তুমি ফিক্কে মারতেছো উপরের দিকে, এরকম ফিক্কে মারতেছো উপরের দিকে নিচের থেকে উপরে, তখন হচ্ছে এই যে এই তিনটা, ঠিক আছে, মানে এই জি এর আগে মাইনাস বসবে। এটা তোমরা এভাবে দেখলে বুঝতে পারবা যে উপরের থেকে নিচে হচ্ছে জি এর মান পজিটিভ আর নিচের থেকে উপরে হচ্ছে জি এর মান নেগেটিভ, এতটুকুই। তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই সূত্রগুলো কিভাবে আসছে। এখন আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব। তো সেক্ষেত্রে আমরা এখন যে অঙ্কটি করব, অঙ্কটি হচ্ছে ইউ বেগে কোনো একটা টেনিস বলকে উপরের দিকে ছুড়ে মারলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি এমসিকিউতে এবং ম্যাথে সব জায়গায় আসতে পারে। তো চলো অঙ্কটিকে শিখে নিই। দেখো অঙ্কটি হচ্ছে এমন, যদি কোনো একটা টেনিস বলকে এই উপরের দিকে ইউ বেগে ছুড়ে মারা হয়, আমরা ইউকে বললাম ইউ মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারা হয়। দেখো আমরা সবাই জানি যে পৃথিবী তার উপরস্থ যে কোনো বস্তুকে মহাকর্ষ বল দিয়ে নিচের দিকে টানে। এখন এই যে টেনিস বলটা, এই টেনিস বলটা তো অবশ্যই পৃথিবীর উপরে। তো দেখো পৃথিবী এই টেনিস বলকে মহাকর্ষ বল দিয়ে নিচের দিকে টানবে, আর আমরা এই বলকে এই টেনিস বলকে উপরের দিকে ভি বেগে ছুড়ে মারতেছে। দেখো আমরা একে উপরের দিকে ভি বেগে ছুড়ে মারতেছি আর পৃথিবী একে নিচের দিকে টানতেছে, তাইলে কি হবে, এই টেনিস বলের বেগ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে একটা সময় হবে কি, তার শেষ বেগ হয়ে যাবে 0, ভি সমান 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। কেন ভি সমান এক সময় 0 হবে, কারণ দেখো আমরা যদিও এই বলকে উপরের দিকে মারতেছি, পৃথিবী তো একে নিচের দিকে টানতেছে, ঠিক আছে। তো এই পৃথিবীর এই নিচের দিকে টানার কারণে হবে কি, এই টেনিস বলের যে বেগ আছে, এই টেনিস বলের বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে একটা সময় 0 হয়ে যাবে। দেখো এই 0 হওয়ার আগ পর্যন্ত তো এই টেনিস বলের বেগ ছিল, অর্থাৎ এই টেনিস বল ততক্ষণ বেগ নিয়ে উপরের দিকে উঠছে। এই যে উচ্চতাটা উঠতে পারছে, তা এই টেনিস বল তার বেগ 0 হওয়ার আগ পর্যন্ত এই উচ্চতাটাকেই বলা হয় হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমরা এই সর্বোচ্চ উচ্চতাকে এইচ বললাম এবং আমরা এখন এই এইচ এর মানি বের করব। দেখো আমরা কিন্তু জানলাম যে সর্বোচ্চ উচ্চতায় যে কোনো একটা বস্তুর বেগ 0 হয়। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখো আমরা যদি এই চিহ্নের কথা বিবেচনা করি সেই ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা খাটবে। দেখো তোমরা যারা এইসব চিহ্ন টিহ্নের ঝামেলায় পড়তে চাও না তাদের ক্ষেত্রে বলে দেই, যখন কোন একটা বস্তুকে নিচের থেকে উপরে মারবা তখন এই সূত্র, এই মাইনাসের সূত্র, আর যখন কোন একটা বস্তু উপরের থেকে নিচে আসবে তখন এই প্লাসের সূত্র। বুঝছো, প্লাসের সূত্র যখন কোন একটা বস্তু উপরের থেকে নিচে আসবে, মাইনাসের সূত্র যখন কোন একটা বস্তু নিচের থেকে উপরে যাবে। দেখো এই প্লাস মাইনাস যাই দাও না কেন, যে সূত্র ইউজ করো না কেন, সবারই অঙ্ক হবে, ঠিক আছে। শুধুমাত্র ওই চিহ্ন একটু উলটপালট হইতে পারে, ওতে কোনো সমস্যা হয় না। দেখো আমরা যদি এই সূত্রে মান বসাই, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0, তাহলে এখানে থাকছে 0, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। আমরা ইউ স্কোয়ারকে এর এই বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, ইউ স্কোয়ার সমান এই যেহেতু এই বাম পাশে আনতেছি সেহেতু এখানে একটা মাইনাস সমান 2gh, এটাই তো। তাহলে এই সমান কি হচ্ছে, মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2g, এটাকে মুখস্থ করো। এই সমান ইউ স্কোয়ার ভাগ 2g, এটাকে মুখস্থ করো। আর দেখো ভি স্কোয়ার সমান কি হচ্ছে, এই সূত্র যদি বসাও এখানে সমান 0, তাহলে কি হচ্ছে, মাইনাস ইউ স্কোয়ার সমান মাইনাস 2gh, এইটা আর এটা কাটা, এই মাইনাস মাইনাস কাটা কি হচ্ছে,
এইচ সমান ইউ স্কোয়ার ভাগ 2g। দেখো তুমি যদি এই সূত্রে বসাও হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার, এইচ সমান মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2g, আর এই সূত্রে বসালে ইউ স্কোয়ার ভাগ 2g। দেখো তুমি যদি আগে চিহ্নের কথা বিবেচনা করো, পরে আর চিহ্ন নিয়ে ভালো লাগতেছে না। তুমি যদি আগে চিহ্নের কথা বিবেচনা না করো, পরে চিহ্ন নিয়ে ভালো লাগছে। দেখো এখানে এইচ এর মান ঋণাত্মক আসছে, কারণ আমরা জানি এইচ এর মান উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে হচ্ছে ঋণাত্মক, আর উপরের থেকে নিচে হচ্ছে ধনাত্মক। এই জন্য এইচ এর মান এখানে ঋণাত্মক আসছে। তোমরা এটাকে বলে দিবা, আর এই চিহ্ন নিয়ে কোনো প্যারাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা যা চিহ্নকে ইগনোর করবা। তোমরা যে যে সূত্র দিয়ে করো না কেন, এটার মান সবসময় এইচ এর মান ইউ স্কয়ার ভাগ 2g আসবে, ইউ স্কয়ার ভাগ 2g আসবে। দেখো যদি এই ইউ এর মান আমাদেরকে বলে দেয় যে 50, ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড। এখন তোমরা অঙ্ক করতে পারবা না যে যদি কোনো একটা, দেখো প্রশ্নটা এমন যে 50 মিটার পার সেকেন্ড বেগে কোন একটি টেনিস বলকে উপরের দিকে ছুড়ে মারলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? বলো তো কত উচ্চতা উঠবে? তোমরা জানো এইচ সমান ইউ স্কয়ার ভাগ 2g, এই সূত্র তো তোমরা শিখছো। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 50, তার উপর স্কয়ার আর 2g, আর জি এর মান কত? 9.8। দেখছো অঙ্ক হয়ে গেছে। এটা যে মান হবে তত মিটার। দেখো যদি এখানে 50 না থেকে থাকতে হচ্ছে 70, যে 70 মিটার পার সেকেন্ড বেগে যদি কোনো একটা বলকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? বলো তো কত উচ্চতা উঠবে? এই যে এই সূত্র, ঠিক আছে, এই সূত্র এই ইউ স্কয়ার ভাগ 2g, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 70, 70 এর উপর স্কয়ার আর 2 গুণ 9.8। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সেক্ষেত্রে আশা করি তোমরা এটাকে বুঝতে পারছো। এরপর দেখো টেনিস বলটির উড্ডয়নকাল কত? এই উড্ডয়নকাল হচ্ছে তুমি যদি কোনো একটা বলকে এই এখান থেকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে মারো, ঠিক আছে, ইউ বেগে উপরের দিকে ছুড়ে মারো, বা ইউ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে মারো, তাহলে ওই টেনিস বলটা কতক্ষণ মাটি ওই উপরে থাকবে, ঠিক আছে, কতক্ষণ উপরে থাকবে। দেখো এইখান থেকে উপরে যায় আবার এখানে ফিরে আসবে না, এই যে এখান থেকে উপরে যে ফিরে আসা পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় উড্ডয়নকাল, ঠিক আছে? তো আমরা আবার সেই অঙ্কটাকে করার চেষ্টা করি। দেখো ধরে নিলাম এখান থেকে আমরা ইউ বেগে উপরের দিকে মারছি, যেতে যেতে এক সময় তার বেগ হয়ে গেছে ভি সমান 0। এটুকু তো আমরা আগের অঙ্কে ধরে নিছি। তো আমরা ধরে নিলাম যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যেতে তার সময় লাগে টি, বা আমরা ধরে নিচ্ছি যে এই বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে টি সময় লাগে। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি না, ভি সমান ইউ প্লাস এটি, ও সরি, এটা তো উপরে নিচে, সেই হিসাবে ভি সমান ইউ প্লাস জিটি হবে। আর একটা সূত্র জানি না, ভি সমান ইউ মাইনাস জিটি। এই আগের অঙ্কর মতোই তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো, তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো। যেহেতু নিচের থেকে উপরে, সেহেতু হচ্ছে এই সূত্রটা দিয়ে করতে হবে। বাট তোমরা যদি এটা দিয়েও করো, উত্তর একই আসবে, শুধুমাত্র চিহ্নটা উল্টা আসবে, ঠিক আছে? তো দেখো আমরা কি জানি, আমরা কি পাইছি? ভি সমান 0। তাহলে ভি সমান দিলাম 0। ইউ সমান কত? ইউ সমান তো আমরা জানি, ইউ সমান এখনো দেয়া নাই, ইউ সমান প্রশ্নে দেয়া থাকবে। দেখো জি টি, তাহলে দেখো টি সমান কি হচ্ছে? টি সমান মাইনাস ইউ ভাগ জি, আর এই অঙ্কে করলে কি হচ্ছে? এই ভি সমান হচ্ছে 0, তাহলে ইউ সমান মাইনাস 2 জিটি। সরি, এখানে দেখো একটা 2 বেশি হয়ে গেছে, এখানে এইটা হবে না। দেখো এই যে এখানেও এই 2টা বেশি হয়ে গেছে শিক্ষার্থীরা। তো দেখো কি হলো, এই 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 ইউ যেহেতু এই পাশে আসছে, সেহেতু এর আগে একটা ঋণাত্মক চিহ্ন, তাহলে ইউ সমান জিটি। তাহলে দেখো টি সমান ইউ ভাগ জি। দেখো তোমরা যদি চিহ্নের কথা আগে বিবেচনা করো, তাইলে পরে আর এই মাইনাস আসবে না, আর যদি তোমরা আগে বিবেচনা না করো, সেক্ষেত্রে মাইনাস আসবে। এই মাইনাসটা এই সময়ের ক্ষেত্রে তো মাইনাস ঋণাত্মক হতে পারে না, তাই এখানে মাইনাস দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। দেখো আমাদেরকে কিন্তু বলছে বলটির উড্ডয়নকাল, আর এই টি হচ্ছে এই বলটির এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে, অর্থাৎ এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যদি টি সময় লাগে, তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় থেকে আবার এখানে ব্যাক করতে কি সময় লাগবে? আবার টি সময় লাগবে। অর্থাৎ বলটি মোট এই উপরে উঠতে টি লাগে, নিচে নামতে টি লাগে, অর্থাৎ বলটির উড্ডয়নকাল হচ্ছে 2t, অর্থাৎ বলটি 2t সময় হচ্ছে উপরে থাকে। তাহলে দেখো টি সমান যদি ইউ ভাগ জি হয়, তাহলে 2t সমান 2u ভাগ জি। এই সূত্রটিকেও মুখস্থ করো, যে এই যে এই আগের অঙ্কেই যদি তোমাদেরকে আমি বলে দেই যে এই 50 মিটার পার সেকেন্ড বেগে, দেখো আমি যদি বলে দেই যে 50 মিটার পার সেকেন্ড বেগে যদি কোনো একটা টেনিস বলকে আমরা উপরের দিকে ছুড়ে মারি, তার উড্ডয়নকাল কত? তোমরা কি লিখবা? টি সমান 2u ভাগ জি। দেখো টি সমান 2u ভাগ জি,
তাহলে টু ইউ সমান কত, টু ইউ সমান 2 গুণ 50 ভাগ হচ্ছে জি সমান 9.8, এটা হচ্ছে তার উড্ডয়নকাল। এখন যদি বলি 50 মিটার পার সেকেন্ড বেগে যদি কোনো একটা বলকে উপরের দিকে মারা হয়, তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? তোমরা লিখবা টি সমান ইউ ভাগ জি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে। তাহলে কি হবে, 50 ভাগ 9.8 যত হবে, ওই যে উত্তর কিন্তু সেকেন্ডে হবে, ঠিক আছে, উত্তর সেকেন্ডে হবে। আশা করি তোমরা এই দুটো অঙ্ককে অনেক ভালো করে বুঝতে পারছো। তো আমরা এরপর আরো অনেক অঙ্ক করব, তো সবাই দেখতে থাকো। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেকেই অনুরোধ করেছো যে আমি যেন বই থেকে লাইন বাই লাইন পড়াই দেই। আমি তোমাদেরকে বোর্ডে পড়াইছি, এরপর তোমাদের ইভেন এই যে আমি আমার কম্পিউটারের স্ক্রিনেও কিছু ম্যাথ করাইছি। এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ের যে লাইন বাই লাইন যে জিনিসটা আছে সেই জিনিসটাকে দেখাই দেবো। আমি তোমাদের এই পড়ন্ত বস্তু সূত্র এই টপিকটাকে এখন একটু লাইন বাই লাইন পড়ে দেওয়ার চেষ্টা করব। যে আমরা বলেছি যে সমত্বরণের একটি পরিচিত উদাহরণ হচ্ছে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ, যার প্রভাবে যে কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে এটি ক্রমাগত ত্বরান্বিত বেগে নিচের দিকে নামতে থাকে। এটা বোঝানো হয়েছে যদি কোনো একটা জিনিসকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, মানে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপরস্থ যদি কোনো একটা বস্তু থাকে, একে যদি পৃথিবীর উপর থেকে ছেড়ে দেওয়া হয়, পৃথিবী যে কোনো বস্তুকে টানে মহাকর্ষ বল দ্বারা বা মধ্যাকর্ষণ বল দ্বারা বা অভিকর্ষ বল দ্বারা, ওই বলের কারণে এই বস্তুর উপর একটা ত্বরণ সৃষ্টি হয়। এই ত্বরণের নাম হচ্ছে মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি। আর যেই বস্তুর উপর ত্বরণ থাকবে সেই বস্তুর বেগ ক্রমাগত বাড়তে থাকবে। দেখো, যার ত্বরণ থাকবে তার বেগ তো ক্রমাগত বাড়তে থাকবে। এই জন্য এটাকে বলা হয়েছে যে ক্রমাগত ত্বরান্বিত বেগে, মানে হচ্ছে এই বেগটা ক্রমাগত বাড়তে থাকবে এমন বেগ, ঠিক আছে, এমন বেগে নিচের দিকে নামতে থাকবে। এই ধরনের পড়ন্ত বস্তু দেখে গ্যালিলিও 3টি সূত্র বের করেন। সূত্রগুলো স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়তে থাকা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো, প্রথম সূত্র এটা আমরা দেখেছি, দ্বিতীয় সূত্র এটাও আমরা দেখেছি, তৃতীয় সূত্র এটাও আমরা দেখেছি। হুবহু এই সূত্র আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, এই জন্য আমি আর এগুলো পড়তেছি না, কারণ এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বোর্ডে লিখে দিছি। এরপর দেখো, আমরা সমত্বরণের উদাহরণ হিসেবে জি বা মধ্যাকর্ষণজনিত ত্বরণের কথা বলেছিলাম। গতি সম্পর্কে আমরা যে সমীকরণগুলো বের করেছি সেগুলো ব্যবহার করে খুব সহজে আমরা পড়ন্ত বস্তুর গতি বের করতে পারি। তোমাদেরকে এটাও আমি দেখাইছি যে এই সূত্রগুলো কিভাবে আসছে। এই সূত্রটা আসছে ভি সমান ইউ প্লাস এটি। এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু সমত্বরণের সূত্র, কারণ এখানে এর মান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব, আর এই ধ্রুব ত্বরণ মানে হচ্ছে সমত্বরণ, মানে যার ত্বরণ সব জায়গায় সমান। আর এই যে মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর উপরিভাগে, ধরো পৃথিবীর উপরিভাগে এর 100 কিলোমিটারের উপরে, এই যে এই 100 কিলোমিটারের মধ্যে সব জায়গা ত্বরণ সমান, কিন্তু যদি 100 কিলোমিটারের উপরে উঠে যাও সেক্ষেত্রে কিন্তু ত্বরণের মান ভিন্ন হয়ে যাবে। কারণ দেখো, ত্বরণ সমান জি এম ভাগ আর স্কয়ার। এই আরটা কিন্তু তুমি যেখানে বস্তুটা নিবা, যদি বস্তুটা এইখানে থাকে, এইখান থেকে এই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, দেখো এই যে পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কিন্তু হিউজ। এই হিউজ ব্যাসার্ধের তুলনায় পৃথিবীর উপরে 100 কিলোমিটার বেশি না, কিন্তু যদি 100 কিলোমিটারের থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর যে ব্যাসার্ধ আর, এই আর এর সাথে এইখানে যে দূরত্বটা হয়ে যায় উপরস্থ, এই দূরত্বটা কিন্তু তুলনীয় হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আসলে ত্বরণের মানটা, এই জি এর মানটা চেঞ্জ হবে, ঠিক আছে, এই যে এই সূত্র অনুসারে জি এর মানটা চেঞ্জ হবে। এরপর দেখো, তো আমরা এই যে আমাদের উপরস্থ যে সকল ঘটনা আমরা দেখতে পাই, মানে পৃথিবীর উপরস্থ এই গাছ থেকে আম পড়ে বা কোনো একটা বলকে ছুঁড়ে মারি, বা এই আমাদের চোখের সামনে যে সকল জিনিস আমাদের এই পৃথিবীর উপরে উপর নিচে যে সকল গতি দেখতে পাচ্ছি, এই সব গতি হচ্ছে সমত্বরণে হচ্ছে। এরপরে দেখো, এই সূত্রগুলো তো তোমাদেরকে দেখাইছি। পড়ন্ত বস্তুর সম্বন্ধে গ্যালিলিও যে 3টি সূত্র দিয়েছিল সেগুলো আসলে এই সূত্রগুলো ছাড়া আর কিছুই না। প্রথম সূত্রটি বলেছে যে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া যে কোনো বস্তু একই সময়ে নিচে পড়বে, অর্থাৎ এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটি কিন্তু এমসিকিউতে আসতে পারে যে এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটি আমাদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার সাথে খাপ খায় না, এটাকে আমি ব্যাখ্যা করেছি। এক টুকরা কাগজ ও আর একটি ছোট্ট পাথর উপর থেকে ছেড়ে দিলে আমরা দেখি পাথরটি আগে, কাগজটি পরে নিচে এসে পড়ে। এটি ঘটে বাতাসের বাধার কারণে। বাতাসহীন একটি টিউবে এরকম পরীক্ষা করা হলে কাগজ এবং পাথর একই সময় নিচে এসে পড়ে। পড়ন্ত বস্তুর সূত্রগুলো থেকে গ্যালিলিওর প্রথম সূত্রটি বোঝা যায়। তার কারণ পড়ন্ত বস্তুর বেগ বা অতিক্রান্ত উচ্চতার সমীকরণগুলোতে কোথাও বস্তুর ভর নেই, অর্থাৎ ভারী বা হালকা বস্তুর উপর মধ্যাকর্ষণজনিত ত্বরণ সমানভাবে কাজ করে। বুঝছো?
সকল জিনিসের উপর মধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান হচ্ছে জি। দেখো জি সমান জি এম ভাগ আর স্কোয়ার। এই এই এমটা কিন্তু পৃথিবীর ভর, অর্থাৎ যে বস্তুই হোক, বস্তু এত বড় হোক বা বস্তু এতটুক হোক, সবার উপর যে জি এর মান বা সবার উপর যে ত্বরণ হবে সেই ত্বরণটা 9.8 মিটার পার সেকেন্ড হবে। এর উপরও যে ত্বরণ হবে সেটা 9.8 মিটার পার সেকেন্ড হবে। বুঝছো যে সকল বস্তুর উপর ত্বরণ কিন্তু সমান, অর্থাৎ সকল বস্তুর বেগ সমান হারে বৃদ্ধি পাবে। কিন্তু ওই যে যে বাতাস যে বাধাটা দেয়, ওই বাতাস কিন্তু সকল বস্তুকে সমান হারে বাধা দেয় না। এই জন্য হচ্ছে ভিন্ন ভিন্ন বস্তু ভিন্ন ভিন্ন সময় এই মাটিতে পৌঁছায় বা ভূমিতে পৌঁছায়। আর এরপরে দেখো, কাজেই সমান সময়ে অর্জিত বেগ এবং অতিক্রান্ত দূরত্ব সমান। গ্যালিলিও দ্বিতীয় সূত্র জি এর কারণে বেগ বৃদ্ধির সূত্র। দেখো গ্যালিলিওর দ্বিতীয় সূত্র কি ছিল, যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে এই 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 সূত্রকে যদি আমরা বড় করি, ভি সমান ইউ প্লাস জিটি, এটা অ্যাকচুয়ালি এই গ্যালিলিওর দ্বিতীয় সূত্র বেগ জি এর কারণে বেগ বৃদ্ধির সূত্র। দেখো কারোর বেগ আদি বেগ যদি ইউ থাকে এবং টি সময় পর তার বেগ হয়ে যাবে হচ্ছে ভি। এই দেখো এটা কিন্তু এই যে অভিকর্ষ ত্বরণের সাথে সময়ের গুণ আকারে বেগটা বৃদ্ধি পাচ্ছে। যদি কারোর বেগ হচ্ছে, যদি কারোর আদি বেগ শূন্য থাকে, সেই ক্ষেত্রে টি সময় পর বেগ আমরা কিভাবে বের করবো, দেখো ভি ইজ প্রপোর্শনাল টু টি, ভি সমান জিটি, এই ইজ প্রপোর্শনাল টু উঠাই দিয়ে আমরা সমান জিটি দিয়েছি, ঠিক আছে? তো ভি সমান জিটি, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই বেগটা অভিকর্ষ ত্বরণের কারণে বাড়তিছে। দেখো এর শেষ বেগ সমান অভিকর্ষ ত্বরণ গুণ টি। এটা আমরা এমনিতেও বুঝতে পারি যে যেহেতু যে কোনো পড়ন্ত বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ কাজ করে, তো তার বেগ এমনিতে বৃদ্ধি পাবে। আর এই দ্বিতীয় সূত্রটা এই বেগ বৃদ্ধির সূত্র। আদিবেগ ইউ শূন্য হলে বেগ অতিক্রান্ত দূরত্ব টি এর সমানুপাতিক। গ্যালিলিও এর তৃতীয় সূত্রটি অতিক্রান্ত দূরত্ব এইচ এর সূত্রটি ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে? এই সূত্র মতে ইউ সমান শূন্য ধরে নিয়ে নেওয়া হলে আমরা দেখতে পাই অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত উচ্চতা টি স্কোয়ারের সমানুপাতিক, ঠিক আছে? এটা ওই যে আমি তো তোমাদের দেখাইছি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন যদি আদিবেগ শূন্য হয় সেক্ষেত্রে ইউ সমান শূন্য, তাহলে এইচ সমান সমান হাফ জিটি স্কোয়ার, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। বুঝছো, এই জি তো ধ্রুবক আর এইটুক তো ধ্রুবক, এই সমান ধ্রুবক উঠাই দিয়ে হচ্ছে আমরা ইজ প্রপোর্শনাল টু দিতে পারি, বা আমরা ইজ প্রপোর্শনাল টু উঠাই দিয়ে সমান এবং ধ্রুবক দিতে পারি, ঠিক আছে? বাট এই সমান এবং ধ্রুবক কিন্তু এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। এটা আসলে তোমরা আস্তে আস্তে করতে করতে বুঝে যাবা, এটাকে এখানে বোঝানো হয়েছে। এরপর দেখো আমরা এখন একটা অঙ্ক করব, যে কোনো একজন পেস বলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বল ছুড়ে তাহলে এটা কত উপরে উঠবে? দেখো আমরা এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমরা শিখেছি যে ভি বেগে যদি কোনো একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, সে সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠলে সেই এইচ সমান ইউ স্কয়ার ভাগ 2জি, এটা আমরা পড়েছি না? তো এখানে তো আমাদের ইউ এর মান দেয়া আছে, ঠিক আছে? আমাদের ইউ এর মান দেয়া আছে, তাহলে কি হবে 150 স্কয়ার ভাগ 2 গুণ 9.8। এটা করলে যে উত্তর পাবো সেটা কি হবে শিক্ষার্থীরা, বলো তো? সেটা কি নিম্ন উত্তর হবে? হবে না, কারণ দেখো এই উপরে যে 150 কিলোমিটার পার আওয়ার আছে, আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, এই ইউ এর মান মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? কেউ কিন্তু এই ভুল করো না, যে এখানে আমি যেরকম করছি এই ভুল কিন্তু কেউ কোনোভাবে করো না, ঠিক আছে? এটা করলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। তোমরা সবসময় উপরে যে এককটা আছে ওই একককে মিটার পার সেকেন্ডে নিবা। তো 150 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কিভাবে নিব? 150 দিব। কিলোমিটারকে মিটারে কিভাবে নিতে হয়? 1000। আর আওয়ারকে সেকেন্ডে কিভাবে নিতে হয়? 3600। তাহলে 1000 ভাগ 3600 তে কত হয়? দেখো এইটা এই দুটা কাটা, আর হচ্ছে 600 কিভাবে কাটবো দেখো তো? 1500 হচ্ছে 1500 ভাগ হচ্ছে 36, দেখে নেই নিচে কিভাবে করছে। 1500 ভাগ 36 কত হয় দেখো, এখানে তো দশমিক আসছে। দেখো আমরা আমি এইখানে যেটা করছি, ঠিক আছে, এখানে কিন্তু সেমটাই করা আছে। দেখো 150 গুণ 1000 ভাগ নিচে আছে 3600। দেখো আমি কিন্তু উপরে এটাই লিখছিলাম, লক্ষ্য করো, এই যে 150 গুণ 1000 ভাগ 3600,
এটা যদি করা হয় তাহলে কত আসছে দেখো, এটা করা হলে আসছে হচ্ছে এই যে এটা। আর আমরা দেখো দেখো এখানে কিন্তু কি করছে, তোমরা কিন্তু জানো, তোমরা কিন্তু ডিরেক্ট এই সূত্রটাই জানো যে এই সমান ইউ স্কোয়ার ভাগ 2g। তো ইউ স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার সমান হচ্ছে 41.67 আর 2 গুণ 9.8। এটা করলে হচ্ছে এই উত্তরটা আসে, এটা হচ্ছে নিম্ন উত্তর। দেখো তোমরা হচ্ছে চাইলে এই সূত্র এখান থেকে এটা কইরে এইখানে আসতে পারো, আমি কিন্তু তোমাদের করাইছি, আর তোমরা চাইলে ডিরেক্ট এই সূত্র ব্যবহার করতে পারো। আমি বলবো যদি এমসিকিউতে আসে তো তোমরা অবশ্যই এই সূত্র ব্যবহার করবা, আর যদি অঙ্কে আসে তো তোমরা এইটুকু করে নিবা যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে ছড়ে মারছি তো সর্বোচ্চ উচ্চতায় তার এই ভি এর মান হবে 0, তো 0 সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে এই সমান ইউ স্কোয়ার ভাগ 2g। এই দুটা লাইন করে দিবা, ঠিক আছে? এগুলো তো করা অনেক কঠিন জিনিস না, তো এই দুটা লাইন তোমরা করে দিও, তাইলে আসলে ভালো হবে, ঠিক আছে? তো এটা গেল একটা অঙ্ক। এরপর দেখো পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে এর দ্রুতি অনেক থাকে, ঠিক আছে? প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটি কামানের গোলা ছুড়ে দেয় সেটি কত উপরে উঠবে? দেখো এই পৃথিবীকে ঘিরে যে মহাকাশযান ঘুরতে থাকে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর উপরে দেখো অনেক উঁচুতে যে মহাকাশযান এরকম পৃথিবীকে কেন্দ্র করে এই চারপাশ দিয়ে ঘুরে, এই যে এখান দিয়ে ঘুরে, এটা ধরো অনেক উপরে, এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক উপরে হয়, এই উচ্চতায় যে তারা হচ্ছে পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরে, ঠিক আছে? আর এই যে যে ঘুরে, এই ঘোরার সময় তাদের বেগ দেখো 10 কিলোমিটার পার সেকেন্ড, মানে এরকম এত গতিতে হয় যে তারা 1 সেকেন্ডে 10 কিলোমিটার যায়, ঠিক আছে? এখন প্রশ্নটা হয়েছে যে যদি এরকম একটা গতিতে এই 10 কিলোমিটার সেকেন্ড গতিতে যদি আমরা কোনো একটা জিনিসকে উপরের দিকে ছুড়ে মারি সেটা কত উচ্চতায় উঠবে? দেখো আমরা ওই যে আগে এইচ এর সূত্র জানি না, এই সমান ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে দেখো এখানে 10 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, 10 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে যদি মিটার পার সেকেন্ডে নেই, দেখো 10 গুণ 1000 ভাগ 1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 10,000 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই ইউ এর মান হচ্ছে 10,000 আর নিচে তো আগের মতোই, তাহলে করলে দেখো হচ্ছে 5,102 কিলোমিটার, 5,102 কিলোমিটার। কিন্তু দেখো এই যে যে অঙ্কটা করা হয়েছে এই অঙ্কটা কিন্তু জি কে কনস্ট্যান্ট ধরে করা হয়েছে বা জি কে ধ্রুব ধরে করা হয়েছে, কিন্তু দেখো তোমাদেরকে বলছিলাম পৃথিবীর এই উপরের থেকে, পৃথিবীর উপরের থেকে যদি 100 কিলোমিটার উপরে ওঠো, এই 100 কিলোমিটার উপরে ওঠো, সেই ক্ষেত্রে হচ্ছে জি এর মান ধ্রুব থাকবে, কিন্তু 100 কিলোমিটার থেকে বেশি চলে গেলে কি হবে, জি এর মান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে তো 5,102 কিলোমিটার উপরে যাওয়া হয়েছে, মানে অবশ্যই জি এর মান চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অঙ্কটা হয়েছে কি, এই অঙ্কটা ভুল হয়েছে। আর এই অঙ্কটা সঠিক কিভাবে করতে হবে সেই জিনিস তোমাদেরকে শেখানো হয় নাই, আর তোমাদের লাগবেও না। তোমরা জাস্ট এই অঙ্কটা কেন ভুল হয়েছে সেই জিনিসটাকে ব্যাখ্যা করলে হবে। দেখো এই অঙ্ক সঠিকভাবে কিভাবে করতে হবে এটা তোমাদের জানা লাগবে না, আর তোমাদের শুধু এইটুকু জানা লাগবে যে এই অঙ্কটা কেন ভুল হয়েছে। তোমরা এই এইচএসসি তে গেলে এই কিভাবে সঠিকভাবে করতে হবে সেটাকে জানবে, এখন তোমাদের ওটা লাগবে না। যদিও মনে হচ্ছে কোথাও ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তার কারণ হচ্ছে আমরা মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান ধরেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর কাছাকাছি দূরত্বের জন্য এটা সঠিক, কিন্তু পৃথিবী থেকে অনেক উপরে উঠে যাওয়া হয়, যদি পৃথিবী থেকে অনেক উপরে উঠে যাওয়া হয় এর মান কমতে থাকে। তখন যখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2জি সমীকরণটি বের করেছি সেখানে ধরে নিয়েছি জি এর মান পরিবর্তন হচ্ছে না। এই সমস্যার বেলায় এটি সত্য নয়, কারণ দেখো জি এর মান আমরা পরিবর্তন হবে না এই ধরে হচ্ছে সূত্রগুলো প্রতিপাদন করছি, কিন্তু জি এর মান যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে আর এই সূত্র সঠিক হবে না। এরপরে দেখবো তাই আমরা এখন পর্যন্ত যেটুকু শিখেছি সেটুকু বিদ্যা দিয়ে এটা সমাধান করতে পারবো না, না পারলেও খুব একটা ক্ষতি হবে না, কারণ এত গতিতে কোনো কিছুকে উপরের দিকে ছুড়ে মারাই সম্ভব না। কারণ এত গতিতে যদি ছুড়ে মারো তাহলে হবে কি, বাতাসের অক্সিজেনের সাথে ও হচ্ছে ঘর্ষণে যে তাপ সৃষ্টি হবে ওই জিনিস, ওই তাপে হচ্ছে ওই জিনিসটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এইটুকুই। তো সেক্ষেত্রে এইটুকু ছিল তোমাদের হচ্ছে এই পড়ন্ত বস্তুর সূত্র। দেখো তোমরা অনেকে আমাকে বলেছো যে তোমাদের বই থেকে লাইন বাই লাইন পড়াই দিতে, এই জন্য আমি পড়াই দিলাম। এখন হচ্ছে আমি আরো কিছু ম্যাথ করাবো। অ্যাকচুয়ালি আমি যদি তোমাদেরকে এই লাইন বাই লাইন পড়াই না দিতাম এতেও তোমাদের কোনো ক্ষতি হতো না। যদি আমি করতাম কি জাস্ট এই ম্যাথ দুটা করাই দিতাম আর বোঝাই দিতাম আর বাকি ম্যাথগুলো করাতাম, এতে তোমাদের কোনো সমস্যা হতো না। এই যে মাঝখানের পড়া আমি বোর্ডে যেগুলো পড়াইছি এগুলো যদি তোমরা পড়তে গেলে বুঝতে তোমাদের কোনো সমস্যা হতো না। এরপর থেকে তোমরা চেষ্টা করবা যে আমি তোমাদের বোর্ডে পড়াবো এবং তোমরা এগুলো নিজেরা পড়তে, কারণ দেখো আমি এগুলো
পড়াই দিচ্ছি, আমার মনে হয় না যে এখানে এমন কোনো জিনিস ছিল যে এই জিনিসগুলো তোমরা আসলে আগে বুঝতে না। দেখো এই যে এই পর্যন্ত ম্যাথ হয়তো তোমরা এই যে এই জিনিসটা জানতে না যে এই অঙ্কটা কেন ভুল হয়েছে, এটা আমি এমনিতেই বলে দিতাম। বাট এই যে এখানে রিডিং এর যে ব্যাপারগুলো আছে এইগুলো কিন্তু তোমরা এমনিতেই পারতে, আমার যেটা মনে হয়। তাই আমি নেক্সট সময় থেকে চেষ্টা করব যে এইগুলা না পড়াইতে, কারণ হচ্ছে এগুলো পড়াইলে হচ্ছে ভিডিওর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা অনেক বেড়ে যায়। তো এখন আমি কিছু অঙ্ক করাবো। শিক্ষার্থীরা, আমরা এখন একটি সৃজনশীল কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটি একটি বোর্ডে এসেছে, তো আমরা কোশ্চেনটিকে প্রথমে একটু পড়ি। দেখো, বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। বি বিন্দু হচ্ছে এই যে এইখানটায়, এটা হচ্ছে বি বিন্দু। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো, এই যে এইটা হচ্ছে বি বিন্দু। এইখানটাকে লক্ষ্য করে এই যে এইখান থেকে এ বিন্দু আছে, এই যে এইখান থেকে এই বি বিন্দুকে লক্ষ্য করে এই এ বিন্দু থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে এইখান থেকে টেনিস বলকে ছাড়া হয়েছে। আর ছাড়ার সময় টেনিস বলের ইউ সমান ছিল কি 0 মিটার পার সেকেন্ড, কারণ এখানে বলে দেওয়া আছে স্থির অবস্থা থেকে। তা দেখে সি হতে একজন বালক, তা দেখে সি হচ্ছে এই যে এই বিন্দু, এইখান থেকে হচ্ছে স্থির অবস্থা থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হলো। আর এই এ থেকে বি এর যে উচ্চতা, ঠিক আছে, এই উচ্চতা হচ্ছে 60 মিটার, এটা দেওয়া আছে। আর এইখান থেকে বলকে ছেড়ে দিতে দেখে এই সি অবস্থান থেকে একজন বালক এই বি অবস্থানের দিকে দৌড় দিল, অর্থাৎ এইখান থেকে একটা ছেলে এইদিকে দৌড় দিল। আর এইটুকুর দূরত্ব হচ্ছে সি থেকে বি এর দূরত্ব হচ্ছে 20 মিটার। আর বালকটি কি বেগে দৌড় দিছে? বালকটি বলটিকে ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। আর এই স্থানের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাতাসের বাধা বিবেচনা আনা হয়নি। গ নাম্বার কোশ্চেন হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করো। দেখো, এটাকে আমি একটু জেনারেলাইজ করে ফেলি, যে বলি যে এইচ উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে পতিত বস্তুর শেষ বেগ। ঠিক আছে, এই এইচ এর মান এখানে তো 60 মিটার দেয়া আছে, তুমি এখানে 70 হইতে পারে, 80 হইতে পারে, 100 হইতে পারে, 1000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, ঠিক আছে, না 1 লাখ হইতে পারে না, অবশ্যই সেটা আসলে অনেক কম দূরত্ব হবে। ধরো 100, 200 বা 1 কিলোমিটার, বুঝছো, এরকম মানে অল্প উচ্চতা থেকে যদি এরকম ফেলে দেওয়া হয়, অর্থাৎ এই উচ্চতা থেকে স্থির অবস্থান হতে পতিত বস্তুর শেষ বেগ। দেখো, আমরা একটা সূত্র জানি না, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে কিন্তু প্লাস হবে, কারণ এটা কিন্তু উপর থেকে নিচে সবসময় প্লাস হয়। তাহলে দেখো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। আর আমরা জানি যে ইউ এর মান 0, কারণ দেখো যেহেতু স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে ইউ এর মান 0, তাহলে এটা হচ্ছে 0। তাহলে ভি স্কয়ার সমান 2gh, ভি স্কয়ার সমান 2gh হচ্ছে। আর আমরা তো বের করব শেষ বেগ বা ভি এর মান। তাহলে ভি স্কয়ার সমান যদি 2gh হয়, তাহলে ভি সমান কি শিক্ষার্থীরা? ভি সমান হচ্ছে √2gh। এটাই হচ্ছে আমাদের আজকের যে নিম্নে সূত্র আছে, সেই সূত্র, যে যদি এইচ উচ্চতা থেকে ওই স্থির অবস্থান থেকে কোন একটা বস্তুকে ফেলে দেওয়া হয়, সেই বস্তুর শেষ বেগ হবে √2gh। এই সূত্রটাকে তোমরা মুখস্থ করো। দেখো, এই ক্ষেত্রে বলা হয়েছে যে 60 মিটার উপরের থেকে 60 মিটার উচ্চতা থেকে একটা স্থির বস্তুকে ফেলে দেওয়া হলে শেষ বেগ কত হবে? দেখো, শেষ বেগ ভি সমান আমরা কি জানলাম? √2gh। এই তাহলে 2 গুণ 9.8 গুণ হচ্ছে কত? এখানে ছিল হচ্ছে 60 মিটার। তাই এটা হচ্ছে নিম্ন উত্তর। এখন দেখো, যদি কোশ্চেন এমন থাকতো 70 মিটার উচ্চতা থেকে, তাইলে কি হতো শিক্ষার্থীরা? যদি বলতো 70 মিটার উচ্চতা থেকে কোন একটা স্থির বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার শেষ বেগ কত হবে? ভি সমান কি জানো? √2gh। তাহলে √2 গুণ 9.8 গুণ হচ্ছে 70। শিক্ষার্থীরা, এই সূত্রকে তোমরা মুখস্থ করো। এটা হচ্ছে এইচ মিটার উপর থেকে স্থির অবস্থান থেকে কোন একটা বস্তুকে ফেলে দেওয়া হলে তার শেষ বেগের সূত্র। যদি এরকম হতো যে 100 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে তার শেষ বেগ কত হতো? ভি সমান √2gh। এখানে √2 হচ্ছে 2 গুণ 9.8 গুণ হচ্ছে 100, যেটা হবে সেটা হচ্ছে নিম্ন উত্তর। আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো যে এই অঙ্কগুলাকে কিভাবে করতে হবে। এরপর দেখো আমাদের গ নাম্বারে কি বলছে। দাঁড়াও, গ নাম্বারটা একটু পড়ি, ওয়েট, এটাকে একটু মুছে দেই।
দেখো গ নাম্বারে বলছে সি বিন্দুতে অবস্থানরত বালক বালক বলটি ধরতে পারবে কিনা। দেখো এই এ থেকে হচ্ছে বলটিকে নিচে ফেলে দেওয়া হলো, আমি এখানে এক্সপ্লেন করি। এ থেকে এই এ বিন্দু থেকে স্থির অবস্থান থেকে একটি বলকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। এই এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 60 মিটার, আর এখান থেকে ফেলে যে পড়তিছে ওটা দেখার সাথে সি থেকে একটা বালক এই দিক বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করলো এই বলটিকে ধরার জন্য। এখন কথা হচ্ছে যে বলটিকে ধরতে পারবে কিনা। আমরা কি করব, আমরা হচ্ছে বের করব এই বলটির এ থেকে এই বি তে পৌঁছাইতে কি পরিমাণ সময় লাগে, ঠিক আছে, এই সময়টা বের করব। আর দেখব এই বালকের এই সি থেকে বিতে আসতে কত সময় লাগে। যদি এই বল পড়ার যে সময় লাগে সেই সময় থেকে বালকের এখান থেকে এখানে আসার সময় কম হয়, সেক্ষেত্রে বালকটি বলটিকে ধরতে পারবে। যদি এরকম হয় যে বলটি আগে পড়ে গেছে পরে বালক আসছে, সেক্ষেত্রে বালকটি বলটিকে ধরতে পারবে না। তো দেখো আমরা প্রথমে বের করি এ থেকে বিতে বলটির পড়তে কত সময় লাগবে। এটাকে বলতে পারো 8 মিটার উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর নিচে পড়ার সময় কাল, ঠিক আছে, এটাকে এইভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি না, এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দাঁড়াও, 8 মিটার উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে, দেখো সেক্ষেত্রে এখানে কিন্তু স্থির অবস্থান থেকে হবে। শুধু 8 মিটার উচ্চতা থেকে না, এই 8 মিটার উচ্চতা থেকে এবং স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তুর সময়কাল, মানে এই এ থেকে বিতে আসতে কি পরিমাণ সময় লাগবে। তো দেখো এই ইউ এর মান 0, মানে এই পুরো জিনিসটার মান 0, তাহলে এই সমান হাফ জি টি স্কোয়ার। তো দেখো এই 2 কে যদি এইচ এর সাথে গুণ করা হয় তাহলে টি স্কোয়ার সমান 2h ভাগ জি, তাহলে টি সমান √2h ভাগ জি। এটাও একটা সূত্র, এই সূত্রকে তোমরা মনে রাখো শিক্ষার্থীরা। এগুলো কিন্তু সূত্র বের করা যায়, বাট তোমরা যদি এমসিকিউ তে ভালো করতে চাও এই সূত্রকে তোমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা এই সূত্র বের করতে পারবা। দেখো এই সূত্র জানলে সূত্র বের করা যায়, বাট এমসিকিউ তে তোমাদের সময় 25টা এমসিকিউ সলভ করার জন্য 25 মিনিট। এখন এরকম যদি একটা অঙ্ক দিয়ে দেয় তোমাদের এই অঙ্ক করতেই তো লাগবে 2 মিনিট, তাহলে 2-3 মিনিট, তাহলে তুমি যদি একটা এমসিকিউ করতে 2-3 মিনিট শেষ করো, তাহলে তুমি 25 মিনিটে 25টা কিভাবে শেষ করবা। তো দেখো তাহলে এইচ এর মান কত, এই ক্ষেত্রে টি সমান এইচ এর মান হচ্ছে 60, তাহলে 60 2 গুণ 60 ভাগ হচ্ছে 9.8 এটা করলে কত হয় দেখো শিক্ষার্থীরা, এটা যদি করা হয় তাহলে হচ্ছে 3.5 সেকেন্ড। শিক্ষার্থীরা এখানে যদি 60 না থেকে 70 থাকতো তাহলে তোমরা এইচ এর মান শুধুমাত্র 70 লিখে দিলেই হয়ে যাইতো, ঠিক আছে। অর্থাৎ এই বলটির এ থেকে বিতে আসতে 3.5 সেকেন্ড সময় লাগে। এখন আমরা দেখব যে এই বালকের সি থেকে বিতে আসতে কত সময় লাগে। বালক কি বেগে আসতেছে, বালক আসতেছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে। তাহলে দেখো আমরা জানি কি এস সমান ভিটি, এটা জানি না, আর টি সমান কি, টি সমান কিন্তু এস ভাগ ভি, তাহলে এস সমান হচ্ছে 20 আর ভি সমান হচ্ছে 6, তাহলে 20 ভাগ 6 করলে কি হয়, আমরা এটা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখার চেষ্টা করি যে এটা করলে কি হয়। শিক্ষার্থীরা এটা করলে আসে 3.33 সেকেন্ড। আচ্ছা দেখি তো বল পড়তে কত সময় লাগছে। বল পড়তে লাগছে 3.5 সেকেন্ড, আর এই সেলের এখান থেকে এখানে আসতে লাগছে 3.33 সেকেন্ড। তাইলে অবশ্যই এই সেলে এই সি থেকে এই বি পয়েন্টে এই বল পড়ার আগেই পৌঁছায় যাবে। যেহেতু বল পড়ার আগে পৌঁছাবে সেহেতু সেলে বলটিকে ক্যাচ ধরে ফেলবে। তোমরা এরকম ব্যাখ্যা করবা যে যেহেতু সি থেকে বিতে বালকটি এই এ থেকে বিতে বল পড়ার আগে পৌঁছায় যাচ্ছে সেহেতু বালক বলটিকে ধরতে পারবে। এখন তোমরা যদি বলো যে ওই ছেলে যদি ক্যাচ ছেড়ে দেয় সেক্ষেত্রে কি হবে, ওইসব প্রশ্ন হবে না। সো পৌঁছায় গেছে মানে সে বলটিকে ধরতে পারবে। বলটির নিচে পড়তে 3.5 সেকেন্ড লাগছে, সে 3.3 সেকেন্ডে এখানে চলে আসছে, মানে সে আগে আসছে মানে বল ধরে ফেলবে। তো এটাই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছো।